একটি মেয়ে অনলাইন অ্যাপ থেকে একটি নির্দিষ্ট ডেটে একটি বাড়ি ভাড়া নেয় এবং সেই ডেট অনুযায়ী সেই দিন সেই বাড়িতে পৌঁছেও যায়। কিন্তু সে দেখে ওই বাড়িতে আগে থেকেই কোনো এক অজ্ঞাত ব্যক্তি বসবাস করছে এবং সেও ওই একই অনলাইন অ্যাপ থেকে বাড়িটিকে ভাড়া নিয়েছে। তবে তারা আদেও একে অপরকে চেনে না, তাদের দুইজনের ডেট ও সময় একই। এদিকে মেয়েটি সেখানে পৌঁছায় রাতের বেলা, তাও আবার বৃষ্টির মধ্যে। তাই বাধ্য হয়েই তাকে ওই ব্যক্তির সাথে ওই একই বাড়িতেই রাত কাটাতে হয়। তবে সে জানতো না বাড়ির বেসমেন্টে এমন এক রহস্য তার জন্য লুকিয়ে রয়েছে, যেটা তাদের কিছু সময়ের মধ্যেই বুঝিয়ে দিতে চলেছিল যে আসলে এই ভয় কাকে বলে। বলছিলাম 2022 সালে মুক্তি পাওয়া হরর এবং মিস্ট্রি থ্রিলার মুভি, যার নাম হলো বারবেরিয়ান। গল্পের শুরুটা হয় আমেরিকার মিচিগান রাজ্যের ডেট্রয়েট শহরের ব্রাইটমোর নামে একটি স্থানে। রাতের সময় চারিদিকটা অন্ধকারে আচ্ছন্ন এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে। একটি বাড়ি দেখানো হয়, যার সামনে একটি গাড়ি এসে থামে। গাড়ির মধ্যে আমরা একজন মেয়েকে দেখি, যার নাম হলো টেস, যে কিনা এই শহরে একটি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে। তবে ইন্টারভিউটি পরের দিন হওয়ার কারণে সে শহরের আশেপাশেই রাতটা কাটাতে চায়। তাই আগে থেকেই অনলাইন অ্যাপে একটি বাড়ি সে বুক করে রেখেছে, আর বর্তমানে সে ঠিক সেখানেই দাঁড়িয়ে রয়েছে। টেস গাড়ি থেকে নেমে বাড়িটির গেটের সামনে গিয়ে দাঁড়ায়। তবে লক বক্সে বাড়িটির চাবি না থাকার কারণে বাড়ির ভেতরে সে প্রবেশ করতে পারে না। টেস ওই অনলাইন অ্যাপের হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তবে কোনো রকম সাহায্য সে পায় না। কিছুক্ষণের মধ্যেই তার নজর আশেপাশের বাড়িগুলির উপর গিয়ে পড়ে, যেগুলি একেবারেই খালি ছিল। আশপাশটা কেমন যেন রহস্যজনক, একরকম গা ছমছমে পরিবেশ। টেস একটু ভয় পেয়েই গাড়ির ভিতরে গিয়ে বসে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই ওই বাড়িটির মধ্যে আলো জ্বলে ওঠে। সে বাড়ির কলিং বেলটিকে বেশ কয়েকবার বাজানোর পর জানালা দিয়ে বাড়ির ভিতরে একটি অল্পবয়স্ক ছেলেকে সে দেখতে পায়। ছেলেটি গেটটি খুলেই তাকে জিজ্ঞাসা করে, কে আপনি? টেস তাকে বলে, এই প্রশ্ন তো আমার করা উচিত, কারণ এই বাড়িটি আমি অনলাইনে প্রায় 1 মাস আগেই বুক করে রেখেছি। ছেলেটি বলে, আমিও তো এটি অনলাইনে বুক করেছি, তাহলে এটা কিভাবে সম্ভব? টেস তাকে অ্যাপের থেকে দেওয়া বাড়ির ঠিকানাটিকে দেখায়। সে দেখে, হ্যাঁ, ঠিকানাটি একদমই ঠিক। তাহলে নিশ্চয়ই ম্যানেজমেন্টের দ্বারাই কোনো ভুল হয়েছে। এমনিতেই চারিদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাছাড়াও রাতের সময় আশপাশটা একেবারে নির্ঝুম, মানুষ বলতে তারাই শুধু এখানে রয়েছে। তাই ছেলেটি মানবিকতার খাতিরে টেসকে ভিতরে এসে বসতে বলে। টেস প্রথমে একটু সংকোচবোধ করলেও শেষমেশ সে বাড়ির ভিতরে প্রবেশ করে। সেখানে প্রবেশ করা মাত্রই সে টয়লেটে যাওয়ার নাম করে বাড়িটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নেয়। তবে সেখানে সে অস্বাভাবিক কিছুই লক্ষ্য করে না। ফিরে এসে টেস ছেলেটিকে তার বাড়ির বুকিং রিজার্ভেশন তাকে দেখাতে বলে। ছেলেটি তার সন্দেহ দূর করার জন্য তার রিজার্ভেশনটি তাকে দেখায়, যেটা একেবারেই ঠিক ছিল। এবার যেহেতু ছেলেটি আগে থেকে সেই বাড়িতে ছিল, তাই টেস রাতটা কাটানোর জন্য সেখান থেকে বেরিয়ে অন্য কোনো জায়গা খোঁজার সিদ্ধান্ত নেয়, কারণ সে চায় না তার জন্য অন্য কেউ বিরক্ত বোধ করুক। তবে ছেলেটি তাকে বাধা দিয়ে বলে, আমার মনে হয় না তুমি এখানে কোনো হোটেল আজ খুঁজে পাবে, কারণ আশপাশটা নির্জন জনমানবহীন, যেটা হয়তো অন্ধকারের কারণে তুমি বুঝতে পারোনি। এছাড়াও শহরে আজ একটি মেডিকেল কনভেকশন চলছে, যার কারণে প্রায় বেশিরভাগ হোটেলই বুক হয়ে রয়েছে। আজ রাতটা এখানে থাকলেই তুমি সুরক্ষিত থাকবে। তবে তার থাকা বা না থাকার সিদ্ধান্ত সে টেসের উপরেই ছেড়ে দেয়। ছেলেটির কাছ থেকে এসব জানার পরেও টেস বেশ কয়েকটি হোটেলে ফোন করে রুম বুক করার চেষ্টা করে, তবে ঠিক তার কথা মতোই শহরের বেশিরভাগ হোটেলই বুক ছিল। ছেলেটি প্রথমবারের মতো টেসকে তার পরিচয় দেয় যে তার নাম হলো কিথ। কিথ টেসকে চা ও অন্য খাবার অফার করে, যাতে সে নিজেকে এখানে কমফোর্টেবল মনে করে। তবে কিথের সাথে সবেই তার পরিচয় হয়েছে, যার কারণে সে তাকে মানা করে দেয়। কিন্তু এবার টেসকে সিদ্ধান্ত নিতে হবে যে রাতটা সে কোথায় কাটাবে। তাকে চিন্তিত দেখে কিথ তাকে রাতটা এখানেই কাটানোর উপদেশ দেয়, যে টেস যদি তার বেডরুমে শুয়ে পড়ে তাহলে সে বাইরে সোফায় ঘুমিয়ে কাটিয়ে দেবে। টেস প্রথম তাকে মানা করে দিলেও শেষমেশ সে আর কোনো উপায় না দেখতে পেয়েই সেই বাড়িতেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। কিথ তার জন্য অনেক কিছুই করে, যেমন ঘুমানোর জন্য টেসের পরিষ্কার বিছানার দরকার, তাই সে তার জন্য বিছানাও পরিষ্কার করে দেয়। এছাড়াও তার জন্য চায়েরও ব্যবস্থা করে সে। তবে চায়ের কাপে সে হাত পর্যন্ত লাগায়নি, কারণ তখনও সে কিথকে বিশ্বাস করতে পারছিল না। টেস তার জিনিসপত্র ঘরে রাখার সময় টেবিলের উপর কিথের মানিব্যাগটিকে দেখতে পায়, যার মধ্যে তার ড্রাইভিং লাইসেন্স ছিল।
সে চটজলদি সেটির একটি ফটো তুলে রাখে, যাতে কোনোভাবে যদি তার বিপদ হয় তাহলে সে যেন প্রমাণ হিসেবে পুলিশকে কিছু দেখাতে পারে। তো যাই হোক, টেস ঘুমানোর আগে ফ্রেশ হয়ে টয়লেট থেকে বেরোনো মাত্রই কিথকে একটি ওয়াইন নিয়ে বসে থাকতে দেখে। কিথ তাকে জানায়, আমি জানি তুমি আমাকে একটু অবিশ্বাসী করছো, তাই তুমি চায়ের কাপে হাত পর্যন্ত লাগাওনি। আর এটা স্বাভাবিক, কারণ আমি তোমার কাছে অপরিচিত। কিন্তু তুমি যদি মনে করো এই ওয়াইন আমরা দুইজনে একসাথেই খেতে পারি, তবে চিন্তা করো না, এই ওয়াইনটি তুমি নিজে হাতেই খুলবে। কিথের তার প্রতি ভালো ব্যবহার দেখে টেসের কিছুটা তার ওপর ভরসা হয় এবং এরপর তাদের মধ্যে কথোপকথন শুরু হয়। টেস তাকে জানায় কাল ক্যাথরিন জেমস নামে একটি ফিল্ম মেকারের সাথে তার একটি জব ইন্টারভিউ রয়েছে, আর এই কারণেই সে এই শহরে এসেছে। সাধারণত তার কাজ হলো ফিল্মের গুরুত্বপূর্ণ তথ্য রিসার্চ করে ফিল্ম মেকারের হাতে তুলে দেওয়া। আর বর্তমানে ক্যাথরিন এই শহরের লায়ন টেমার্স নামে একটি বিখ্যাত মিউজিক ব্যান্ডের উপর তার নতুন ফিল্ম তৈরি করবে। এটা শুনেই কিথ টেসকে তার ইন্টারভিউ নিতে বলে, কারণ হলো সেই লায়ন টেমার্স ব্যান্ডেরই একজন ফাউন্ডার হলো কিথ। তার এই কথা শুনে তাদের একে অপরের মধ্যে কথোপকথন আরও জমে যায়। এইভাবে বেশ কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পর টেস তার রুমে ঘুমানোর জন্য চলে যায়। ঘুমানোর আগে টেস গেটটিকে ভালোভাবে লক করে, তবে গভীর রাতে অদ্ভুত কিছুর আওয়াজে হঠাৎই তার ঘুম ভেঙে যায়। সে দেখে তার রুমের গেটটি খোলা রয়েছে, যেটা একেবারেই সম্ভব ছিল না। বাইরে লক্ষ্য করাতেই টেস দেখে কিথ সোফায় শুয়ে ঘুমের ঘোরে আবোল তাবোল বকছে। টেস ভয়ে ভয়ে তার কাছে যায় এবং তার গায়ে হাত দেওয়া মাত্রই আচমকা সে উঠে পড়ে। কিথ জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি এখানে কেন? সে বলে, আমার রুমের গেটটি খোলা ছিল, তুমি কি খুলেছ? কিথ বলে, না তো, তাহলে কে খুলেছে? টেস ভাবে হয়তো সেই ভুলবশত গেটটিকে খোলা রেখেছিল। টেস গেটটিকে আবারও ভালোভাবে লক করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে টেস ইন্টারভিউ দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, তবে কিথকে সে কোথাও লক্ষ্য করে না। তখন সে টেবিলের উপর তার একটি চিঠি পায়, যেখানে লেখা ছিল সে কোনো কাজের জন্য বাইরে গেছে এবং সন্ধ্যায় আবারও তাদের একে অপরের সাথে দেখা হবে। এখানেই আমরা দেখতে পাই কোথাও না কোথাও টেস কিথকে পছন্দ করতে শুরু করেছে। সেটা তার চোখ মুখ এবং তার হাসিতেই আমরা বুঝতে পারি। তো যাই হোক, সে বাড়ি থেকে বেরিয়ে বাড়িটিকে লক করে চাবিটিকে লক বক্সে রেখে দেয়। তবে তখনই আশপাশের বাড়িগুলির উপর তার নজর যায়। কাল রাতে অন্ধকারের কারণে সে সেগুলিকে ভালোভাবে লক্ষ্য করেনি। প্রত্যেকটা বাড়ি নির্জন এবং ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। হয়তো মানুষ বলতে সে এবং কিথই সেখানে আছে। আশেপাশের পরিবেশটি তার খুবই অদ্ভুত লাগে, এক প্রকার ভুতুড়ে পরিবেশ। তবে তার ইন্টারভিউয়ের দেরি হয়ে যাওয়ার কারণে সে সেখান থেকে চলে যায়। একটি রেস্টুরেন্টে ওই ফিল্ম মেকার ক্যাথরিনের সাথে সে দেখা করে। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথোপকথন হয় এবং চাকরিটি সে পেয়ে যায়। বাড়ি ফেরার সময় ক্যাথরিন তাকে জিজ্ঞাসা করে সে কোথায় রয়েছে, যার উত্তরে টেস বলে, আমি অনলাইনে ব্রাইটমোরে একটি বাড়ি বুক করেছি। এটা শুনে ক্যাথরিন অবাক হয়। সে বলে, এটা কিভাবে সম্ভব? ব্রাইটমোরে তো কোনো রুমই ভাড়া দেওয়া হয় না, তবে তুমি কিভাবে সেখানে আছো? জায়গাটি খুবই ভয়ানক, ওখানে থাকা তোমার পক্ষে সুরক্ষিত নয়। তবে টেস জানায় তার একজন রুমমেটও রয়েছে, আর সেখানে তার কোনো রকমই সমস্যা হচ্ছে না। এটা বলার পর টেস তাকে গুড বাই জানিয়ে ফিরে আসে। তবে ক্যাথরিনের কথাগুলি তার মাথায় ঘুরপাক খাচ্ছে যে সত্যিই জায়গাটি খুবই অদ্ভুত। বাড়ির কাছাকাছি পৌঁছানো মাত্রই টেস একজন অদ্ভুত ব্যক্তিকে দেখে যে দূর থেকে চিৎকার করতে করতে তার দিকে ছুটে আসছে। বাড়িটির ভিতরে ঢুকতে ব্যক্তিটি তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে আতঙ্কিত টেস চটজলদি বাড়িটির ভিতরে ঢুকেই ভিতর থেকে বাড়িটিকে লক করে দেয়। যতই হোক তার এবার এখানে থাকা ঠিক হবে না, কারণ সে বুঝতে পেরেছে পরিবেশটি তার জন্য সুরক্ষিত নয়। সে তার ব্যাগপত্র গুছিয়ে পুলিশ স্টেশনে ফোন করে যে একজন অজ্ঞাত ব্যক্তি তার বাড়ির বাইরে দাঁড়িয়ে তাকে বিরক্ত করছে। তবে কোনো অফিসার অ্যাভেলেবেল না থাকার কারণে তারা তাকে সাহায্য করতে পারে না। তবে কিছুক্ষণ পরেই সে বাইরে আর কাউকেই দেখতে পায় না। নিজেকে একটু সামলিয়ে সে টয়লেটে চলে যায়, কিন্তু সেখানে টয়লেট পেপার ছিল না। বাড়ির চারিদিকে খোঁজাখুঁজি করার পর অবশেষে বাড়ির বেসমেন্টে সে টয়লেট পেপার পেয়ে যায়। কিন্তু বেসমেন্টে প্রবেশ করার পরেই অদ্ভুতভাবে বেসমেন্টের গেটটি লক হয়ে যায়। গেটটিকে সে আর খুলতেই পারে না। দুর্ভাগ্যবশত তার ফোনটিকেও সে বাইরে রেখে এসেছে। এছাড়াও বাড়ির চাবিটিও তার পকেটেই রয়েছে। টেস সেখানে আটকা পড়ে যায়
এবং সেখান থেকে বেরোনোর নানান রকম উপায় সে খুঁজতে শুরু করে। তবে তখনই দেওয়ালের এক জায়গায় সে একটি দড়ি দেখতে পায়, যেটিকে কৌতূহলবশত টানার পরেই একটি গুপ্ত দরজা খুলে যায়। দরজার ভিতরে অনেকটাই অন্ধকার ছিল, স্পষ্ট কিছুই দেখা যাচ্ছিল না। তাই টেস তার ভিতরে প্রবেশ করার সাহস পায় না। তবে আবারও কিছুক্ষণের মধ্যেই সে কৌতূহলবশত একটি আয়নাকে বেসমেন্টের বাল্বের নিচে ধরে সেটির রিফ্লেকশনে ভিতরটি দেখার চেষ্টা করে এবং এরপর একটু সাহস দেখিয়ে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করার পর টেস সেখানে একটি অদ্ভুত রকম রুম খুঁজে পায়। রুমের মধ্যে ছিল শুধু একটি নোংরা বিছানা, ভিডিও ক্যামেরা ও একটি বালতি। তবে সেটার গায়ে লাল রঙের কিছু একটা লাগানো ছিল, হয়তো সেটি রক্ত হতে পারে। এছাড়াও অদ্ভুত ব্যাপার, রুমের দেওয়ালে হাতের একটি ছাপ ছিল। এই সকল কিছু দেখার পর যে কোনো সাধারণ মানুষই ভয় পেয়ে যাবে। টেসও ভয়ে চটজলদি সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। ততক্ষণে কিথ সেখানে এসে পৌঁছেছে। টেস কিথকে বেসমেন্টের জানালার কাছে ডেকে চাবিটি দিয়ে দেয়। কিথ তাকে বেসমেন্ট থেকে বাইরে বার করে। তবে টেস খুবই আতঙ্কিত ছিল এবং সেখান থেকে যত তাড়াতাড়ি হোক সে বেরোতে চাইছিল। তাকে আতঙ্কিত দেখে কিথ তাকে বাধা দিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে। টেস তাকে জানায় নিচে বেসমেন্টে একটি গোপন রুম রয়েছে, যার মধ্যে একটি ক্যামেরা, নোংরা একটি বিছানা এবং একটি বালতি ও দেওয়ালে রক্তের দাগ লেগে রয়েছে। কিথ তাকে শান্ত হতে বলে, কারণ তার কথা অনুযায়ী বেসমেন্টে তো বাড়ির অপ্রয়োজনীয় জিনিস রয়েছে, সেখানে গুপ্ত ঘর কিভাবে থাকবে। কিন্তু টেস এতটাই আতঙ্কিত ছিল সে সেখানে এক মুহূর্তও থাকতে চাইছিল না, যার ফলে কিথ তাকে জানায় সে শুধুমাত্র একবার বেসমেন্টে গিয়ে ওই গুপ্ত ঘরটিকে দেখতে চায়। আর টেস যদি সেখানে যেতে না চায় তাহলে সে এখানেই তার জন্য অপেক্ষা করতে পারে, কারণ কোনোভাবেই যদি সে সেখানে আটকা পড়ে তাহলে টেস তাকে সাহায্য করতে পারবে। কিথের কথা মতো টেস উপরে অপেক্ষা করে এবং সে বেসমেন্টে চলে যায়। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও সে বেসমেন্ট থেকে বাইরে আসে না, যার ফলে টেস একটি চেয়ারকে বেসমেন্টের দরজায় রেখে বেসমেন্টে নেমে যায়, যাতে গেটটি আবারও বন্ধ না হয়ে যায়। বেশ কয়েকবার সে কিথের নাম ধরে ডাকাডাকি করে, তবে কোনো রকম সাড়া শব্দ সে পায় না। টেস বেসমেন্ট সহ ওই গুপ্ত ঘরের ভিতরেও কিথকে খোঁজাখুঁজি করে, তবে কোথাও সে তাকে খুঁজে পায় না। কিন্তু তখনই ওই গুপ্ত ঘরটির পাশেই আরও একটি দরজা সে লক্ষ্য করে। এটি খোলা মাত্রই সে অবাক হয়ে যায়, কারণ একটি সুড়ঙ্গ পথ একেবারে নিচে পর্যন্ত নেমে গেছে, যার কোনো শেষ নেই। হঠাৎই নিচের থেকে কিথের আর্তনাদ সে শুনতে পায়, বাঁচাও, আমাকে বাঁচাও। যদিও বা টেস খুবই আতঙ্কিত ছিল, তা সত্ত্বেও সে কিথকে কিভাবে এখানে একা ফেলে যেতে পারত। মোবাইলের ফ্ল্যাশলাইট জেলে কাঁপতে কাঁপতে সে ওই সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। জায়গাটি সত্যিই খুবই ভয়ানক ছিল। নিচে পৌঁছানোর পর চারিদিকে সে বেশ কয়েকটি খাঁচাও লক্ষ্য করে, তবে সেগুলি ছিল খালি। কিছু দূর যাওয়ার পরেই টেস কিথকে দেখতে পায়। চোখে মুখে তার ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। কিথ তাকে কেমন যেন আস্তে আস্তে কথা বলতে বলে, কারণ সেখানে তারা দুইজন ছাড়াও আরও অন্য কেউ উপস্থিত ছিল, যে কিথের গায়ে কামড় পর্যন্ত দিয়েছে। এটা শুনে টেস আরও ভয় পেয়ে যায়। তবে তাদের সেখান থেকে বেরোনোর আগেই অন্ধকারের ভিতর থেকে একজন বিকৃত শারীরিক আকারের মহিলা বেরিয়ে এসে কিথের মাথাটিকে দেওয়ালের সাথে মেরে মেরে নৃশংসভাবে তার হত্যা করে দেয়। দৃশ্য পরিবর্তিত হয়ে যায় এই মুভির আরও একটি নতুন ক্যারেক্টার, একজন ছোটোখাটো অ্যাক্টর এজে গিলবার্টের উপর। খুবই আনন্দের সাথে সে তার যাত্রা উপভোগ করছিল। ঠিক তখনই যে চ্যানেলের হয়ে সে বর্তমান কাজ করছে সেখান থেকে তার কাছে একটি কল আসে। এজেকে জানানো হয় তার সাথে হওয়া সকল চুক্তি চ্যানেল কর্তৃপক্ষ ক্যান্সেল করে দিয়েছে, কারণ তারই কো অ্যাক্ট্রেস মেগান তার ওপর যৌন নির্যাতনের অভিযোগ জানিয়েছে, যার ফলে তার ওপর পুলিশ ইনভেস্টিগেশন হবে। এই সকল কথা শুনে তার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে, কারণ তার কথা অনুযায়ী সে তো এই কাজ করেইনি, তাকে ফাঁসানো হচ্ছে। তবে যতই হোক, এখন যেহেতু তার উপর অভিযোগ রয়েছে, ততদিন কাজ পাওয়াটা তার খুবই কঠিন। এজে তার ওয়েলথ ম্যানেজারের সাথে দেখা করে, কারণ যেভাবেই হোক তাকে এই কেস এখন লড়তে হবে, যার জন্য প্রচুর টাকার তার প্রয়োজন। সে দুই রকম কেস লড়তে চায়, প্রথমত যে অভিযোগ তার উপর করা হয়েছে সেগুলির বিরুদ্ধে, এবং দ্বিতীয়ত ওই মেয়েটির উপর মানহানির মামলা সে করতে চায়। কিন্তু ওয়েলথ ম্যানেজার তাকে জানিয়ে দেয় তার কাছে এত পরিমাণেও টাকা নেই যে সে দুটি কেস একসাথে লড়তে পারবে। আর সব থেকে খারাপ খবর হলো, আর মাত্র 3 মাসের মধ্যেই তার ব্যাংক পুরোপুরি খালি হয়ে যাবে। তবে তিনি এজেকে একটি উপদেশ দেন,
এজের কাছে মিচিগানে যে সম্পত্তি রয়েছে সেটা সে বিক্রি করে দিতে পারে। ম্যানেজারের কথা মতো সেই দিনই এজে মিচিগানের উদ্দেশ্যে রওনা দেয়। মিচিগানে পৌঁছে এজে তার লয়ার রবার্টকে কল করে জানায় কোনোভাবে সে যদি একবার মিগানের সাথে কথা বলতে পারে তাহলে এই কেসকে খুব সহজেই সে বন্ধ করতে পারবে। তবে তার লয়ার এটা করতে তাকে মানা করে দেয়, কারণ এর ফলে কেসটি আরও জটিল হয়ে যাবে। এছাড়াও তার উপর যেহেতু এখনও অভিযোগ রয়েছে, তাই তাকে শহরের বাইরে যেতেও মানা করা হয়, কারণ যখন তখন পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। তা সত্ত্বেও সকল কিছু উপেক্ষা করে সে পৌঁছে যায় মিচিগান রাজ্যের ডেট্রয়েট শহরের ব্রাইটমুর নামে তার সেই প্রপার্টিতে। আর এটা হলো সেই বাড়িটি যেখানে কয়েকদিন আগেই টেস ও কিথ ছিল। এ যে দেখে বাড়ির বেসমেন্টের গেটটি খোলা, টয়লেট ও বেডরুমে অন্য কারোর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে একেবারে অবাক যে বর্তমানে কে আছে তার বাড়িতে। এ যে ওই অনলাইন এজেন্সিতে ফোন করে, যার মাধ্যমে তার এই বাড়িটিকে সে ভাড়া দিয়ে থাকে। তবে তারা তাকে জানায় প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে তারা কাউকেই এই বাড়িটি ভাড়া দেয়নি। এ যে জিজ্ঞাসা করে তাহলে কি আমার অবর্তমানে বাড়িটি কেউ দখল করে নিল? এই জিনিসগুলি কাদের? অনলাইন এজেন্সি থেকে তাকে আর কোনো উত্তরই দেওয়া হয় না, বরং অদ্ভুতভাবে ফোন কলটিকে কেটে দেয় তারা। এই ব্যাপারটিতে সে খুবই রেগে যায়। সে বেশ কয়েকটি কাঁচা কাঁচা খিস্তিও দেয় সেই এজেন্সিকে, কারণ সে বুঝতে পেরেছিল এজেন্সি গোপনে তার পারমিশন ছাড়াই বাড়িটিকে ভাড়া দিচ্ছে। তো যাই হোক, মন ভালো করার জন্য সে তার একটি বন্ধুর সাথে দেখা করার জন্য ক্লাবে গিয়ে পৌঁছায়। তার বন্ধুরাও এজের বর্তমান অবস্থার খবর জানে, কারণ প্রায় প্রত্যেকটি নিউজ পেপারে সে এবং ওই মেয়েটির সম্পর্কে ছাপানো হয়েছে। তার বন্ধু তার কাছ থেকে জানতে চায় আসলেই কি সে মেয়েটির সাথে কোনো খারাপ ব্যবহার করেছে, নাকি এই সকল কিছু মিথ্যা। তখন সে নেশাগ্রস্ত অবস্থায় আসল সত্যটি বলে দেয় যে হ্যাঁ, সেদিন সত্যিই ওই মেগান নামে তার কো অ্যাক্ট্রেসের সাথে সে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল। তবে এতে তাদের দুইজনেরই মত ছিল, কিন্তু বর্তমানে সে কেন তার উপর অভিযোগ করছে সেটা সে জানে না। তো যাই হোক, গভীর রাতে পার্টি শেষ করে মদ্যপ অবস্থায় সে বাড়ি ফিরে আসে এবং যেটা তার লয়ার তাকে করতে বারণ করেছিল সেটাই সে নেশাগ্রস্ত অবস্থায় করে। মেগানকে কল করে তার প্রতি খারাপ ব্যবহারের জন্য এজে তার কাছে ক্ষমা চায়। এইভাবে কখন যে সে ঘুমিয়ে পড়ে এবং সকাল হয়ে যায় সে টেরই পায় না। পরদিন সকালে সে কিথের ব্যাগ ও টেসের ল্যাপটপ থেকে তাদের সম্পর্কে জানার চেষ্টা করে যে আসলেই তার বাড়িতে কে আছে। তবে সে কিছুই জানতে পারে না, কারণ ল্যাপটপটিতে পাসওয়ার্ড লাগানো ছিল। সে একটু রেগেই ল্যাপটপটিকে টেবিলের উপর ছুঁড়ে মেরে কফি খেতে চলে যায়। টেসের গাড়ির চাবিটিকে সে টেবিলের উপর লক্ষ্য করে। তখনই তার মাথায় আসে হয়তো বেসমেন্টে কেউ লুকিয়ে রয়েছে, কারণ যখন সে বাড়িতে এসেছিল তখন বেসমেন্টের গেটটি খোলা ছিল। ঠিক তখনই বেসমেন্টের নিচে থেকে একটি জোরালো আওয়াজ সে শুনতে পায়। সে ভয় পেয়ে যায়। এ যে একটি টর্চ ও চাকু নিয়ে ভয়ে ভয়ে বেসমেন্টের নিচে নেমে আসে। সেখানে সেই আয়নাটিকে ঠিক সেইভাবেই রাখা ছিল যেভাবে টেস সেটিকে রেখে গেছিল। একইভাবে বেসমেন্টের নিচের ওই গুপ্ত দরজাটিকেও সে খুঁজে পেয়ে যায়। তার ভিতরে প্রবেশ করে সে দেখে সেই ঘরটিকে, যার মধ্যে নোংরা বিছানা, একটি ক্যামেরা ও একটি বালতি ছিল। এসব কিছু দেখার পর একজন সাধারণ মানুষের মধ্যে কৌতূহল জাগবে যে এগুলি এখানে কেন। তবে সে ইন্টারনেটে এটা সার্চ করে যে বেসমেন্টের এরিয়াটিকে বাড়ির এরিয়ার সাথে যুক্ত করে সেটিকে সে কি বিক্রি করতে পারবে, এর থেকে সে টাকাও বেশি পাবে। সেই ইন্টারনেটে দেখে হ্যাঁ সে পারবে, যার ফলে সে একটি ফিতে নিয়ে বেসমেন্টের ওই গুপ্ত ঘরটিকে মাপতে শুরু করে যে কতটা এরিয়া সেখানে রয়েছে। তখনই সেই সুড়ঙ্গটিকে সে পেয়ে যায়, যেটি সরাসরি সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছিল। এটা দেখে এজে তো খুবই খুশি যে বাড়িটি বিক্রি করে সে বেশ মোটা টাকায় পাবে। ফিতে দিয়ে মাপতে মাপতে সে ওই সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়, কিন্তু সুড়ঙ্গ পথটি আর শেষই হয় না। এজে সেই খাঁচাগুলিকেও লক্ষ্য করে, তবে তার মাথায় এখন ঘুরছে টাকা, সেগুলিকে সে আর তেমন গুরুত্ব দেয় না। তখনই সামনে সে একটি ঘর দেখতে পায়, যার মধ্যে একটি টিভি চলছিল। টিভিতে দেখানো হচ্ছিল কিভাবে একটি সদ্যজাত বাচ্চাকে মায়ের দুধ খাওয়াতে হয়। খুবই দুর্গন্ধ ছিল ঘরটিতে। হঠাৎই এজের হাতে থাকা ওই ফিতেটি কেউ টানতে শুরু করে এবং তার দিকে কেউ ছুটে আসে। এজে ভয়ে উল্টো দিকে দৌড়ে পালায়। তার হাত থেকে টর্চ লাইটটি নিচে পড়ে বন্ধ হয়ে যায়। এজে অনেক চেষ্টার পর যখন লাইটটিকে জ্বালায় তখন সে ওই বিকৃত আকৃতির মহিলাটিকে তার দিকে ছুটে আসতে দেখে। সে সেখান থেকে পালানোর চেষ্টা করলে সে গিয়ে পড়ে একটি গর্তের মধ্যে। ভয়ে আতঙ্কে সে আওয়াজ করতে শুরু করে। ঠিক তখনই সকলকে অবাক করে দিয়ে সেখানে আমরা টেসকে দেখতে পাই যে এখনও জীবিত আছে।
দৃশ্য পরিবর্তিত হয়ে যায় 1980-র দশকে। সময়টা ছিল খুবই আর্থিক মন্দার। আমরা ওই বাড়িটিকে এবং ওই বাড়ির প্রধান মালিক ফ্র্যাঙ্ককে দেখি, যাকে দেখেই অদ্ভুত লাগছিল। যাই হোক, ফ্র্যাঙ্ককে আমরা একটি শপিং মলে যেতে দেখি। সেখানে শপিং মলের একটি কর্মীর সাহায্যে ফ্র্যাঙ্ক সদ্যজাত বাচ্চাদের জন্য ব্যবহৃত হওয়া সকল রকমের জিনিস কেনে এবং বাচ্চাকে কিভাবে লালন পালন করতে হয় বা খাওয়াতে হয় সেই সম্পর্কে রেকর্ড করা একটি ভিডিও ক্যাসেট। সকল জিনিস নেওয়ার পর সে শপিং মলের বাইরে বেরিয়ে আসে। শপিং মলের বাইরেই সে একটি মেয়েকে দেখতে পায়। ফ্র্যাঙ্ক মেয়েটির পিছু করতে করতে তার বাড়ি পর্যন্ত পৌঁছায়। সেখানে সে একজন প্লাম্বারের, মানে যারা সাধারণত বাড়ির পাইপলাইন ঠিক করে থাকে, সেই পোশাকে পাইপ ঠিক করার বাহানায় মেয়েটির বাড়িতে প্রবেশ করে। সে টয়লেটের মধ্যে ঢুকে টয়লেটের জানালাটিকে আনলক করে দেয়। তবে এর কারণ কি আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো। ফ্র্যাঙ্ক পুনরায় তার বাড়ি ফিরে আসে। তখন তার একজন প্রতিবেশী তাকে জানায় আগামীকাল সে তার বাড়ি ছেড়ে এখান থেকে শহরে চলে যাবে, কারণ জায়গাটি আর বসবাসের যোগ্য নেই। সেখানে আর্থিক মন্দা দিন প্রতিদিন বেড়েই চলেছে। এছাড়াও রহস্যজনকভাবে মেয়েরা উধাও হয়ে যাচ্ছে। তবে ফ্র্যাঙ্ক তাকে জানায় সে কোথাও যাবে না। এই বলে ফ্র্যাঙ্ক ডিক্কি থেকে জিনিসগুলি নিয়ে সরাসরি তার বাড়ির বেসমেন্টের গেটের সামনে গিয়ে দাঁড়ায়। গেটটা খোলা মাত্রই আমরা অনেকগুলি মহিলার আর্তনাদ শুনতে পাই। আসলে ফ্র্যাঙ্কই হলো সেই ব্যক্তি যে শহরের মহিলাদের অপহরণ করে। তবে সে ওই মহিলাদের সাথে ওই বেসমেন্টে কি করে সেটা জানতে পারলে আপনারাও শিউরে উঠবেন। পুনরায় বর্তমান সময়কে দেখানো হয়, যেখানে আমরা এজে ও টেসকে দেখি, যারা তখনও খাঁচার মধ্যে বন্দী ছিল। টেস তাকে বোঝানোর চেষ্টা করে যে সে যেন ভয় না পেয়ে নিজেকে শান্ত রাখে, নইলে তার এখান থেকে বেঁচে ফেরা অসম্ভব। তখনই ওই বিকৃত মহিলাটি সেখানে আসে এবং একটি দুধের বোতল নিচের দিকে নামিয়ে তাদেরকে খেতে বলে। এজে তো বুঝতেই পারছে না আসলেই তার সাথে কি হচ্ছে। তবে টেস তাকে চুপচাপ ওই বোতল থেকে দুধ খাওয়ার জন্য বলে, কারণ ওই বিকৃত মহিলা শুধু এইটুকুই চায় তারা যেন একটি বাচ্চার মতো তার কথা শোনে। টেস সেই বোতল থেকে দুধ খেয়ে নেয়, কিন্তু এজে দুধ খেতে মানা করে দেয়, যার ফলে সেই মহিলা নিচে নেমে আসে এবং সর্বপ্রথম টেসের সাথে একটি ছোট্ট বাচ্চার মতো ব্যবহার করে। তবে যেহেতু এজে তার কথা শোনেনি, তাই সেই মহিলা রেগে গিয়ে তাকে টানতে টানতে ওই রুমে নিয়ে যায়। মহিলাটি জোর করে এজেকে তার বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করে। অন্যদিকে এই সুযোগে টেস সেই গর্ত থেকে বেরিয়ে ধীরে ধীরে বেসমেন্টের দিকে এগোতে শুরু করে। তবে তার পায়ের আওয়াজ শুনে ফেলে ওই বিকৃত মহিলাটি। সে তার পিছু করতে শুরু করে দেয়। টেস দৌড়াতে দৌড়াতে উপরের বেসমেন্টে উঠে আসে। তবে দুর্ভাগ্যবশত বেসমেন্টের গেটটি লক ছিল। সে ছুটে যায় বেসমেন্টের জানালার কাছে এবং তার হাতে থাকা টর্চ লাইটটির সাহায্যে বেসমেন্টের জানালাটিকে ভেঙে বাইরের দিকে বেরোনোর চেষ্টা করে। সময় মতো একজন ব্যক্তি বাইরে থেকে তার হাত ধরে টেনে তাকে বাইরে বার করে ফেলে এবং সৌভাগ্যবশত সে প্রাণে বেঁচে যায়। ব্যক্তিটি হলো সেই ব্যক্তি যার নাম হলো আন্দ্রে, যে মুভির প্রথম দিকে টেসকে বাড়ির ভিতরে প্রবেশ করতে বারণ করছিল। টেস ওই ব্যক্তিটিকে বারবার একই কথা বলে যে ভিতরে আরও একজন ফেঁসে রয়েছে, তাকে আমাদের বাঁচাতে হবে। তবে ওই ব্যক্তি তাকে জানায় তাকে তুমি বাঁচাতে পারবে না। তুমি সৌভাগ্যবতী যে তুমি এখন জীবিত রয়েছো। যদি তুমি নিজে বাঁচতে চাও তাহলে এই জায়গা থেকে অনেক দূরে চলে যাও, কারণ এই জায়গাটি খুব একটা ভালো নয়। ওই মহিলায় শুধু সেখানে একা থাকে না, তার থেকেও ভয়ানক একজন সেখানে রয়েছে। তার কথা শোনার পরেও টেস এজেকে বাঁচাতে চায়, কারণ সে খুব ভালো একটি মেয়ে ছিল। কাউকে একা এভাবে অসহায় মৃত্যুর মুখে ঠেলে রেখে সে যেতে চাইছিল না। তখন ওই ব্যক্তি তাকে বলে ওই মহিলাটি শুধুমাত্র রাত হওয়ার পরেই বেরিয়ে আসে, তাই তুমি যদি যেতে চাও তাহলে যাও, কিন্তু রাত হলেই সে তোমাকে খুঁজতে অবশ্যই আসবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। টেস অসহায় সাহায্যের আশায় সেখান থেকে বেরিয়ে পড়ে এবং কিছুটা দূর যাওয়ার পর টেস একটি পেট্রোল পাম্প দেখতে পায়। সেখান থেকে সে পুলিশকে ফোন করে ইনফর্ম করে। কিছু সময় পর সেখানে পুলিশ এসে পৌঁছায়। তবে টেসের একটি কথাতেও তারা বিশ্বাস করে না, কারণ তাকে দেখে তাদের মনে হচ্ছিল সে কোনো নেশাখোর বা পাগল মহিলা। অন্যদিকে এজে সুযোগ বুঝে ওই আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গ থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে। তখনই ওই মহিলা জোরালো গর্জন করতে করতে তার দিকে ছুটে আসে। এজে মোবাইলের ফ্ল্যাশলাইটটি জেলে সামনের দিকে এগিয়ে যায় এবং আবারও একটি সিক্রেট রুম সে দেখতে পায়। তবে অবাক করার বিষয়, সেই বিকৃত মহিলাটি তার কাছে না এসে কেমন যেন ধীরে ধীরে এবার পিছনের দিকে পিছিয়ে যায়। তাকে দেখে মনে হচ্ছিল এমন কিছু ওই ঘরের মধ্যে রয়েছে যাকে সে ভয় পাচ্ছে। এজে গেটটি খুলে ভিতরে প্রবেশ করে
এই ঘরটিতেও খুবই দুর্গন্ধ ছিল, চারিদিকে নোংরায় ভর্তি ও একটি টিভি চলছিল। সেখানে সে বেশ কয়েকটি মেয়ের পোশাক দেখতে পায়। সেগুলির মধ্যে একটি ছিল সেই মেয়েটির যার পিছু করতে আমরা ফ্র্যাঙ্ককে দেখেছিলাম। ঠিক তখনই এজে তার পিছনে একজন বয়স্ক মানুষকে শুয়ে থাকতে দেখে। আর এই ব্যক্তিটি কে জানেন? এই ব্যক্তিটি হলো বৃদ্ধ ফ্র্যাঙ্ক। সে এখন শারীরিক অসুস্থতায় ভুগছে। তবে এজে তো তার আসল রহস্য সম্পর্কে জানতো না, তাই সে তাকে পান করার জন্য জল দেয় এবং তাকে জানায় কিছু সময়ের মধ্যেই অনেক পুলিশ এখানে এসে পৌঁছাবে। তারপর আমরা সুরক্ষিত এখান থেকে বেরিয়ে যাব, কারণ এজে মনে করছে সেও তার মতো এখানে ফেসে গেছে। অন্যদিকে টেস যেমন তেমনভাবে পুলিশ অফিসারদের বুঝিয়ে সেই বাড়ির সামনে নিয়ে আসে। তবে তার কাছে না আছে কোনো আইডি, না আছে ওই বাড়ির চাবি। তার মুখের কথায় পুলিশ তো তাকে একেবারেই বিশ্বাস করে না, বরং তাকে সাহায্য না করেই একা সেখানে রেখেই চলে যায়। ওদিকে এজে সেই ঘরের মধ্যে অনেকগুলি ডিভিডি লক্ষ্য করে, যেগুলির উপরে আলাদা আলাদা মেয়ের নাম লেখা ছিল। কৌতূহলবশত সে সেগুলির মধ্যে একটি ডিভিডিকে প্লে করে দেখে। এটা দেখার পর সে বুঝতে পারে তার সামনে যে বৃদ্ধ মানুষটি শুয়ে রয়েছে সে কতটা নৃশংস ও অমানবিক। ফ্র্যাঙ্ক শহরের সুন্দর মহিলাদের অপহরণ করে এই বেসমেন্টের গুপ্ত ঘরে নিয়ে আসতো এবং ওই খাঁচাগুলির মধ্যে তাদেরকে রেখে দিত। ফ্র্যাঙ্ক তাদের উপর খুবই খারাপভাবে শারীরিক নির্যাতনও করত এবং ওই ক্যামেরাতে সব কিছুই রেকর্ড করে রেখেছিল। তাদের মধ্যে অনেকেই গর্ভবতী হয়ে যাওয়ার কারণে ফ্র্যাঙ্ক তাদের জন্য শপিং মল থেকে বাচ্চাদের ওই জিনিসগুলি কিনে আনে। এজে দেখে ফ্র্যাঙ্ক তার পাশের টেবিলের ড্রয়ার থেকে একটি বন্দুক বার করেছে। সে তো ভয় পেয়ে যায়, কিন্তু দেখা যায় ফ্র্যাঙ্ক নিজেকেই শ্যুট করে আত্মহত্যা করে, কারণ হয়তো সে বুঝতে পারে সে ভুল করেছে। ধীরে ধীরে রাত হয়ে যায়। টেস বাড়িটির জানালা ভেঙে তার ভিতর থেকে তার গাড়ির চাবিটিকে নিয়ে আসে। ঠিক তখনই ওই বিকৃত মহিলাটি রাত হওয়ার কারণে বাড়ি থেকে বেরিয়ে তার দিকে এগিয়ে আসতে থাকে। তবে টেস তার গাড়ি দিয়ে সজোরে তাকে ধাক্কা মারে, যার ফলে সেখানে সে অজ্ঞান হয়ে যায়। এরপর টেস এজেকে বাঁচানোর জন্য সুড়ঙ্গের ভিতরে নেমে যায়। তবে ওদিকে এজে এতটাই ভয়ে ছিল যে ফ্র্যাঙ্কের সেই বন্দুকটি নিয়ে মহিলাটির হাত থেকে বাঁচার জন্য সে ধীরে ধীরে বাইরের দিকে আসছিল, যার ফলে আচমকা টেস তার সামনে আসা মাত্রই সে ভুলবশত টেসের উপর গুলি চালিয়ে দেয়। আহত হওয়ার কারণে এজে তাকে ধীরে ধীরে বাইরে নিয়ে আসে, কিন্তু তখনই টেস দেখে সেই বিকৃত মহিলাটি সেখানে নেই। তবে তাদের এখন যেভাবেই হোক বাঁচতে হবে। কিছুটা দূর এগিয়ে যাওয়াতেই তারা ওই আন্দ্রে নামের ব্যক্তিটিকে দেখতে পায়, যে তাদেরকে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যায়। এজে ও টেস তাকে জিজ্ঞাসা করে ওই পাগল মহিলাটি কে। আন্দ্রে তাদেরকে জানায় ওই মহিলাটি বাড়িটিতে প্রায় 40 বছর ধরে রয়েছে। এজে বলে এটা কিভাবে সম্ভব, কারণ বাড়িটি তো আমার নামে রয়েছে। সে জানায় কাগজপত্রে বাড়িটি তোমার নামে হতে পারে, আসলে বাড়িটির মালিক হলো ওই মহিলার বাবা, মানে ফ্র্যাঙ্ক। সে নিজেও কোনোদিন বাড়ি থেকে বেরোতো না এবং তার মেয়েকেও বেরোতে দিত না। ফ্র্যাঙ্ক মেয়েদের অপহরণ করে ওই বেসমেন্টে নিয়ে যেত, তাদের উপর টর্চার করত, ধর্ষণ করত এবং তাদের থেকে যে বাচ্চার জন্ম হতো তাদেরকেও সে ধর্ষণ করত। মানে একজনের বাচ্চা তার বাচ্চা, এরপর আবারও তার যে বাচ্চা হতো তার সাথেও সে এই অমানবিক কাজ করত। এতটাই অমানবিক ছিল ফ্র্যাঙ্ক, যার ফলস্বরূপ এই বিকৃত মহিলাটির জন্ম হয়েছে। আর হয়তো এই কারণেই মহিলাটি ফ্র্যাঙ্কের ঘরে ঢুকতে ভয় পাচ্ছিল, কারণ তার থেকে বড় দানব ছিল তার বাবা ফ্র্যাঙ্ক। এই সকল কিছু জানার পর ভুলবশত যেহেতু এজে টেসের উপর গুলি চালিয়েছে, তাই তাকে সে এবার হসপিটালে নিয়ে যেতে চায়, কারণ এর আগেও এজে একটি খারাপ কাজ করেছে। নিজের কো অ্যাক্ট্রেসের সাথে এজে ফ্র্যাঙ্কের মতোই আচরণ করেছে, তাই সে চায় না আরও একটি ভুল সে করুক। তবে আন্দ্রে তাদের প্রাণের ঝুঁকি নিয়ে এখান থেকে যেতে বারণ করে, কারণ তার কথা অনুযায়ী ওই মহিলাটি এই স্থানে কোনোদিনই আসবে না। সে প্রায় 15 বছর এখানে রয়েছে। কিন্তু ঠিক তখনই তার কথা শেষ না হতেই সেখানে ওই মহিলাটি এসে পৌঁছায় এবং আন্দ্রে নামের ওই ব্যক্তিটিকে খুবই নৃশংসভাবে হত্যা করে দেয়। এই ভয়ানক দৃশ্য দেখে তারা দুইজনেই প্রাণ বাঁচিয়ে পালানোর চেষ্টা করে। তারা একটি জলের ট্যাঙ্কের একেবারে উপরে উঠে পড়ে, কিন্তু সেই মহিলাটিও তাদের পিছু করতে করতে উপরের দিকে উঠে আসে। এজে তার বন্দুকটি তো বার করে, তবে সে এতটাই ভয়ে ছিল তার হাত থেকে বন্দুকটি নিচে পড়ে যায়। বাঁচার কোনো রকম উপায় আর তারা দেখতে পায় না, যার ফলে এজে যে এতক্ষণ টেসকে বাঁচানোর কথা বলছিল সেই হারামি তার নিজের প্রাণ বাঁচানোর জন্য টেসকে নিচের দিকে ফেলে দেয়। কারণ যেহেতু ওই মহিলাটি টেসকে তার বাচ্চা ভাবছিল, সে তো তাকে বাঁচাবেই, কারণ একজন মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে। আর ঠিক সেটাই হয়। টেসকে বাঁচানোর জন্য মহিলাটিও সেখান থেকে নিচের দিকে লাফ দেয়
এ যে দেখে তারা দুইজনেই নিচে পড়ে রয়েছে। সে ভাবে হয়তো মহিলাটি মারা গেছে, তবে কাছাকাছি যাওয়ার পর সে দেখে টেস এখনও জীবিত রয়েছে। এবং এখান থেকেই আমরা বুঝতে পারি এ যেও ঠিক কতটা খারাপ, কারণ যে মেয়েটি তাকে বাঁচানোর জন্য পুনরায় ফিরে আসলো তাকে সে নিজে বাঁচার জন্য মৃত্যুর মুখে ঠেলে দিল। সে আবারও টেসের সামনে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে যে আমি তোমাকে সেখান থেকে ফেলে দিতে চাইনি, তুমি নিজেই পা পিছলে পড়ে গেছো। তো যাই হোক, সেই মহিলাটি তো এখনও মরেনি। সে আবারও জেগে ওঠে এবং এজের মাথাটিকে দুটি ভাগে ভাগ করে তার প্রাণ নিয়ে নেয়, কারণ এজে তার বাচ্চাকে মানে টেসকে হত্যা করার চেষ্টা করেছিল। এরপর সে তার নিজের বাচ্চার মতো টেসের সাথে আচরণ করতে শুরু করে। সে আবারও ওই বাড়িতে তাকে নিয়ে যেতে চায়, তবে আহত টেস যন্ত্রণায় ঠিকঠাকভাবে উঠতেই পারছিল না। এছাড়াও সে ওই নরকে আর যেতে চাইছিল না। সৌভাগ্যবশত সে হাতের কাছে ফ্র্যাঙ্কের বন্দুকটি পেয়ে যায় এবং সরাসরি শ্যুট করে ওই মহিলাটির মাথায়। এই মুভি থেকে আমরা এটাই শিখি যে কোনো মানুষের শারীরিক আকারের কারণে আমরা তাকে খারাপ বলতে পারি না। ঠিক যেভাবে এই বিকৃত মহিলাটি, যাকে মুভিতে মাদার বলা হয়েছে, তার এখানে কোনো রকমই দোষ ছিল না। একজনের খারাপ মনোভাবের কারণে মাদার নামক এই দানবীয় মহিলাটির সৃষ্টি হয়। আমাদের সমাজও ঠিক এই একই রকম। সমাজে কোনো অপরাধীর জন্ম হয় মানুষেরই কারণে। তো যাই হোক, মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো মুভির কাহিনী কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা কি হরর মুভি পছন্দ করে থাকেন? যদি পছন্দ করেন তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আবারও একটি নতুন মুভির এক্সপ্লেন নিয়ে আমি চলে আসব। জুড়ে থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।